তো ডুরান্ড কাপ সেমিফাইনালের যেরকম মোটামুটি আমাদের ধারণা ছিল যে কোন কোন টিম মুখোমুখি হবে সেটাই কিন্তু হতে যাচ্ছে এবং প্রথম সেমিফাইনালে স্পোর্টিং ক্লাব দিল্লি এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। যুবভারতীতে সেই ম্যাচ হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম যে ম্যাচটা আজকে হয়েছে কোয়ার্টার ফাইনাল 1, সেখানে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি তারা 5-1 গোলে জিতেছে এবং 5-1 গোলে জিতে যাওয়ার ফলে বা 5 গোল করার ফলে তারা এই টুর্নামেন্টে 4 ম্যাচে 21 গোল করে ফেললো। তো খুব ফ্লুইড লাগছে তাদের অ্যাটাকটাকে, এবং ফার্স্ট হাফে কিন্তু ওরা 1-0 ডাউন ছিল, তো সেখান থেকে সেকেন্ড হাফে কিন্তু 5 গোলে কামব্যাক করেছে। বিদেশি প্লেয়াররা গোল করছে, ইন্ডিয়ান প্লেয়াররা গোল করছে। তো খুব ভালো ছন্দে রয়েছে টিমটা টমাস টর্সের কোচিংয়ে। বেশ কিছু নতুন বিদেশি প্লেয়ার ঢুকেছে, ইন্ডিয়ান প্লেয়াররা ভালো খেলছে। সো ওভারঅল টিমটাকে দেখে ভালো লাগছে, এবং গতবার যেটা ওরা আইএসএল এ স্ট্রাগল করেছিল, এইবারে মনে হয় কিন্তু অনেক বেটার কিছু করবে এবং ডার্ক হর্স হিসেবে শুরু থেকে থাকবে। এবং ইস্টবেঙ্গল আর্মি ম্যাচের যেটা অন্ততপক্ষে ভবিতব্য ছিল, যে আমরা জানতাম যে দেখো ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতবে, কিন্তু এক্সপেকটেশনস কী ছিল? বেশ কয়েকটা গোল ইস্টবেঙ্গলের থেকে আমরা দেখব ন্যাচারালি, যেটার জন্য মাঠে দর্শকদের যাওয়া বা আমাদেরও টিভির পর্দার সামনে বসা, সেটা তো হয়নি। আর 2 নম্বর হচ্ছে যে একটা ডমিনেশন থাকবে, সেটা আমরা পুরোপুরি দেখতে পাইনি। তার অনেক কটা কারণ রয়েছে, ডেফিনেটলি এই ভিডিওতে কথা বলবো। দেখো ইস্টবেঙ্গলের এই ম্যাচটার ব্যাপারে কথা বলতে গেলে প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে অ্যান্থনি লোপেজ হাভাস তিনি স্টার্টিং 11-এ বেশ কিছু পরিবর্তন করেন, যার মধ্যে অবশ্যই ডিফেন্সে তিনি ঢেলে পরিবর্তন করে দেন, মাঝ মাঠে পরিবর্তন করেন, ফরওয়ার্ডে পরিবর্তন করেন, এবং সেটাই খুব স্বাভাবিক ছিল। কারণ 12 তারিখে একটা হাই ইন্টেন্স ম্যাচ হয়েছে, একটা ফিজিক্যাল ব্যাটেলের ম্যাচ হয়েছে, এবং ওইরকম একটা কামব্যাকের ম্যাচ হয়েছে। একটা সময় অবধি তো কনজিউম করতে হয়েছে পুরো প্রেশারটাকে, তারপর গিয়ে যখন একটা ম্যাচের রেজাল্ট ওরকম হচ্ছে, তো প্লেয়ারদের যে রিকভারির ব্যাপারটা সেটা কিন্তু এত তাড়াতাড়ি হয় না, বা সমস্ত প্লেয়ারের যে একদম সমানভাবে রিকভারি হবে তাও কিন্তু নয়। আবার এই ম্যাচটা হয়ে যাওয়ার দুদিন পরেই কিন্তু আবারও একটা সেমিফাইনালে নামতে হবে, এবং নকআউটের ম্যাচকে কখনোই কিন্তু অ্যান্থনি লোপেজ হাভাস এত ইজিলি বা লাইটলি তিনি নেন না। সেই জায়গা থেকে তিনি যে কটা পরিবর্তন মনে করেছেন যে আমার দরকার রয়েছে, করতেই হবে, সেই কটা পরিবর্তন তিনি করেছেন, এবং ম্যাসিভ আমরা চেঞ্জেস দেখেছি। গোলকিপারে চেঞ্জেস দেখেছি, সেন্টার ব্যাক ডুয়োতে চেঞ্জ দেখেছি, রাইট ব্যাকে চেঞ্জ দেখেছি, ডিফেন্সিভ মিডফিল্ডে চেঞ্জ দেখেছি, ফরওয়ার্ড লাইনে চেঞ্জ দেখেছি, পুরো উইং সেট আপটাতে আমরা চেঞ্জ দেখেছি। সো ওভারঅল একটা ম্যাসিভ আলাদা সেট আপ তিনি নামিয়েছিলেন, এবং মোটামুটি দেখো ইস্টবেঙ্গলের তো বেঞ্চে প্লেয়ারের অভাব নেই, বেঞ্চে প্লেয়ার অনেক রয়েছে, এবং অনেক প্লেয়ার আস্তে আস্তে ফিট হয়ে ফিরে আসছে, অনেকে ফিরে আসবে, সেই অর্থে প্রবলেম নেই। প্রবলেমটা এখানে হচ্ছে যে যে প্লেয়ারকে যে প্লেয়ার রিপ্লেস করছে সেই কোয়ালিটিটা কিন্তু 19-20-এর জায়গাতেও নেই। মানে এটা হয়তো শুনলে অনেকের খারাপ লাগবে, বাট দিস ইজ ভেরি মাচ ট্রু। কারণ তুমি আনোয়ার আলী এবং সন্দীপ মান্ডির যে জুটি আমরা দেখেছি, সেই জুটিটাকে যখন রিপ্লেস করে লালচুংনুঙ্গা এবং নরেন্দ্র গেহলটের জুটি নামছে, এই জুটি কিন্তু আনোয়ার বা সন্দীপ মান্ডি যে প্রমিসটা রাখছে, সেই প্রমিসটা কিন্তু এই জুটি রাখতে পারছে না। আবার হার্দিক ভাটকে রিপ্লেস করে যখন বরিস খেলছে, বরিস অনেকটা ইঞ্জুরির পর ফিরে আসছে, কিন্তু হার্দিক ভাট যে ফুটবলটা খেলেছে বা যে ফুটবলটা আমরা হার্দিকের থেকে লাস্ট 3-4টে ম্যাচে দেখতে অভ্যস্ত, সেই ফুটবলটা বা সেই প্রমিসটা আবার কিন্তু বরিস এই ম্যাচে রাখতে পারছে না। জিকসনের যে লেভেল রয়েছে, রোহিত তো যায়ই না, মানে জিকসনের একটা অন্য স্ট্যাচার রয়েছে, অন্য লেভেল রয়েছে, রোহিত একটু অন্য ধরনের প্লেয়ার, তো দুটো লেভেল কিন্তু ম্যাচ করে না। আবার যখন আমি ফরওয়ার্ডে যাচ্ছি, সেখানে ডেভিড আগের দিনকে পরিবর্তন এনে যে ফুটবলটা খেলেছিল, যেভাবে গোল করেছিল, যেভাবে স্কিল দেখিয়েছিল, আজকে যখন ওকে স্টার্ট দেওয়া হচ্ছে, আজকে যখন ওকে কোচ ভরসা করছে, তখন দেখা যাচ্ছে যে বোধহয় ডেভিড বেঞ্চ থেকে অনেক বেটার হবে। এই জায়গাগুলো কিন্তু কোথাও ফ্রিকিং মিস হয়েছে, এবং অবশ্যই বলতে হবে যে ক্রিস ইকনোমিডিসের কথা। দেখো ওর ক্রস থেকে গোল হয়েছে, বেশ কয়েকটা সুযোগ তৈরি করতে পেরেছে, কিন্তু স্টিল একটা বিদেশি প্লেয়ার, হয়তো এখনও ফিট নয়, হয়তো এখনও পুরোপুরি যে ফিটনেসটা থাকলে একটা ম্যাচে নিজের 100% দেওয়া যায়, বা অ্যাটলিস্ট 90%ও দেওয়া যায়, সেই জায়গাতে হয়তো নেই। বাট একটা প্লেয়ার যখন এই ধরনের একটা অ্যামেচার টিমের এগেনস্টে খেলছে বা সেমি প্রফেশনাল টিমের এগেনস্টে খেলছে, যাদের কোনো বিদেশি প্লেয়ার নেই, রেগুলার কোনো প্রফেশনাল প্লেয়ার নেই, কোনো আইএসএল প্রুভেন প্লেয়ার নেই, তাদের এগেনস্টে যখন খেলছে, অ্যাটলিস্ট যে ধরনের পারফরমেন্স আমরা এক্সপেক্ট করছিলাম যে অন্তত পক্ষে আমরা দেখতে পাবো, সেই কারণে কিন্তু 3জন বিদেশি প্লেয়ারকেই হাবাস নামিয়ে দিয়েছিলেন, কারণ তার হাতে এই মুহূর্তে 3জন ফিট বিদেশি প্লেয়ার রয়েছে যারা ম্যাচটা খেলতে পারবে। কিন্তু রশিদ আর দানিকে যদি বাদ দিই, তারা অ্যাজ ইউজুয়াল খুব ভালো খেলেছে। ক্রিস ইকনোমিডিস কিন্তু ওই ক্রস থেকে ওই অ্যাসিস্ট হওয়াটা ছাড়া সেই অর্থে মনে রাখার মতো কোনো মুভ বা 1-to-1 বিট করে যাওয়া, বারবার ড্রিবল পাস্ট করে ঢোকা, বা উইংটাকে খুব সুন্দরভাবে সুইচ করে খেলা, অ্যাটলিস্ট আমার অন্তত চোখে পড়েনি। যদি অন্য কারোর চোখে পড়ে অবশ্যই জানিও যে এই মুভমেন্টগুলোতে ক্রিসকে কিন্তু অসাধারণ লেগেছে। আমি আবারও বলছি, ওর ফিটনেস ফিরে আসতে একটু সময় লাগবে,
টিমের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগবে, এখানকার যে ক্লাইমেট রয়েছে, মাঠের যে কন্ডিশনস রয়েছে, এই সব কিছুর সাথে অ্যাকাস্টামড হতে সময় লাগবে। তারপরেও বলবো যে যতটা আমাদের এক্সপেকটেশন ছিল ক্রিস ইকনোমিডিস কিন্তু ততটা রিচ করতে এখনও অবধি পারেনি। যে প্রমিসটা অন্তত পক্ষে ধরো যখন বিপিন স্টার্ট করছে বা এডমুন্ড স্টার্ট করছে, সেটা বাঁদিকে হোক, তারা যখন স্টার্টটা করছে, যে প্রমিসটা তারা রাখছে, যেভাবে আমরা ইস্টবেঙ্গলকে তখন ফ্লুইড দেখছি অ্যাটাকে, সেটা কিন্তু ক্রিস ইকনোমিডিসের সময় বারবার মনে হচ্ছে যে ও কিন্তু যখন স্পিডি ডিফেন্ডাররা সামনে আসছে ও ধরা খেয়ে যাচ্ছে। ইটস আ ট্রু ফ্যাক্ট। ইন্ডিয়ান আর্মিকে দেখে একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখো ওরা হয়তো জানতো যে আমরা ইস্টবেঙ্গলের এগেনস্টে জয় পাওয়াটা খুব টাফ ব্যাপার, কারণ ইস্টবেঙ্গলে এত ম্যাচ উইনার রয়েছে, বেঞ্চের স্ট্রেংথ রয়েছে, তারা এসে ম্যাচের রং পরিবর্তন করতে পারে। কিন্তু এই ম্যাচটাতে গুটিয়ে না থেকে, এই ম্যাচটাতে ডিফেন্সে জ্যাম প্যাক্ট একটা ডিফেন্স না করে, আননেসেসারি বল উল্টোপাল্টা ক্লিয়ার না করে, ম্যাক্সিমাম বলটাকে রেখে অ্যাটাক করা এবং চান্স ক্রিয়েট করা ওরা কিন্তু করেছে। দ্যাটস ওয়াই ম্যাচের শেষে যখন স্ট্যাটস আমি দেখছি, যেটা স্ক্রিনে আমাদের সামনে এলো, সেখানে দেখছি যে আর্মির কিন্তু বল পজিশন বেশিক্ষণ বলটা ওরা হোল্ড করতে পেরেছে, বারবার ওরা অ্যাটাকের দিকে থ্রেটটা তৈরি করেছে, এবং কোয়ালিটি ফিনিশার নেই বা সেই অর্থে ইস্টবেঙ্গলের লেভেলটাতে ম্যাচ করতে পারে না, এটা যেমন একটা ফ্যাক্টর। আবার একদিকে একটা ফ্যাক্টর যে ইস্টবেঙ্গল অনেক টায়ার্ড ছিল, কিন্তু আবার এটাও ঠিক কথা যে 12 তারিখের ম্যাচ যে বেশিরভাগ প্লেয়াররা খেলেছে তারা কিন্তু আজকে রেস্টে ছিল। এবার যদি বলি যে এই টিমটার আসল প্রবলেমটা কোথায়, টায়ার্ডনেস, ফ্যাটিগ, ফিটনেস নাকি স্ট্রাইকারের সমস্যা, যারা ম্যাচটা দেখেছে তারা পরিষ্কার বুঝতে পারছে যে একটা টিম যখন 21টা শট নিচ্ছে, তার মাত্র 8টা শট অন টার্গেটে যাচ্ছে, একটা গোল হচ্ছে, উল্টো দিকের গোলকিপার বেশ কিছু ব্রিলিয়ান্ট সেভ করছে, কিন্তু তার পাশাপাশি বেশ কিছু সুযোগ এমন নষ্ট হচ্ছে যেখান থেকে মনে হচ্ছে যে একজন যদি কোয়ালিটি স্ট্রাইকার এই টিমটাতে থাকতো, টিমের রয়েছে, সে এখন অবধি এসে রিচ করেনি, সেই স্ট্রাইকার যদি থাকতো তাহলে কিন্তু এটা 1-0 স্কোর লাইন হতো না, 4-5 বা মিনিমাম 3 গোলের একটা স্কোর লাইন কিন্তু হতো ইস্টবেঙ্গলের ফেভারে। যদি টায়ার্ডনেস নিয়ে বলি তাহলে অবশ্যই দেখো এই শিডিউল সব জায়গাতে মোটামুটি এরকম জ্যামপ্যাক থাকেই, 2 দিন 3 দিন 4 দিন, তার মধ্যেই কিন্তু হাই ইন্টেন্সের আবার ম্যাচ খেলতে হয়, নকআউট ম্যাচ খেলতে হয়, কখনো লিগের ম্যাচ খেলতে হয়। দিস ইজ ভেরি ন্যাচারাল ইন ওয়ার্ল্ড ফুটবল, মানে এটা প্রফেশনাল প্লেয়াররা জানে। আমরা হয়তো ফুটবলটা খেলি না, আমাদের মনে হতে পারে এই বাবা 4 দিনের মধ্যে একটা টিম খেলছে, কি করে ও বেস্ট খেলাটা দিতে পারবে বলো, কিন্তু ফুটবলাররা এটা জানে, ওরা এইভাবেই তৈরি, ওরা কিন্তু এই মেন্টালিটি, এই ফিজিক্যাল ব্যাপারটাতে ওরা নিজেদেরকে ডেভেলপ করে, তো ওদের কাছে এটা কোয়াইট কমন। হ্যাঁ, হয়তো তুমি সবসময় এক্সপেক্ট করতে পারো না যে 100% ফুটবলটা বেরিয়ে আসবে, কিন্তু টায়ার্ডনেসকে অন্ততপক্ষে আজকে 1-0 যে রেজাল্ট বা সেই ডমিনেশনটা দেখতে না পাওয়া, সেখানে পুরোপুরি দোষ দিলে চলবে না। ফিটনেস যদি প্রসঙ্গ হয় তাহলে হ্যাঁ, ফিটনেস একটা ব্যাপার হতে পারে। আজকে যেমন বিষ্ণুর ব্যাপারটা বলতে হবে যে গোল করার পরেই ও কিন্তু নিজেই সিগন্যাল দেয় যে ওর হাঁটুতে কিছু একটা প্রবলেম হয়েছে, তারপরে অবশ্যই সেকেন্ড হাফে রিপ্লেস করে দেওয়া হয়, হয়তো দেখে মনে হয়নি যে খুব সিরিয়াস কিছু, বাট অবশ্যই অ্যালার্মিং ব্যাপার যে একজন ফ্যান তিনি কিন্তু ভাববেন যে বিষ্ণুকে পাওয়া যাবে তো, যে প্লেয়ারটা আমার গোল করলো, যে প্লেয়ারটাকে দেখে ব্রিলিয়েন্ট লাগছে, 4খানা গোল করেছে, সেই প্লেয়ারটাকে তো সেমিফাইনালে লাগবে। তো এটাই হচ্ছে ফ্যাক্টর যে এই ওয়েদার, এই যে আমাদের এখানকার আপাতত ক্লাইমেট রয়েছে, এখানে যদি আরও আগে থেকে প্রিসিজন শুরু হয়, বিদেশিদেরকে আগে আনার ব্যবস্থা করা হয়, একটু যদি আরও বেটার প্রফেশনালিজম আমাদের এখানের ক্লাবগুলো দেখাতে পারে, সবাই যারা যারা আমাদের ইন্ডিয়ান ফুটবল সিস্টেমে রয়েছে, আইএসএল ক্লাব, আই লিগ ক্লাব, সবাই তারা যদি দেখাতে পারে, আমার মনে হয় যে ফ্যান্সরা তারা আরও আশ্বস্ত হয়ে, আরও অন্ততপক্ষে হ্যাপি হয়ে, প্লিজড হয়ে ম্যাচগুলো দেখতে বসবে। ওভারঅল যদি আমি বলি, যেটা দিয়ে শুরু করলাম যে জো জিতা ওহি সিকান্দার, 1-0 গোল, নকআউট ম্যাচ, দ্যাটস ওয়েল এনাফ টু কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনাল, সেটা ইস্টবেঙ্গলের হয়েছে। প্রবলেমস তো ডেফিনেটলি রয়েছে, সেই জায়গাগুলো অবশ্যই হাবাস ঠিক করে নেবেন। যে কটা পরিবর্তন তিনি আজকে করেছেন, আমার দৃঢ় বিশ্বাস এসসি দিল্লির এগেনস্টে যখন ম্যাচ হবে, এই যে চেঞ্জগুলো এটা আবার রিভার্স হয়ে যাবে, মানে গোলে হয়তো প্রভসুকান সিং গিল ফিরে আসবে, ফুটবল আছেন পা ভালো খেলেছে, বেশ কিছু ভালো ভালো সেভও করেছে, বেশ ভালো লেগেছে ওকে। রাইট ব্যাকে হার্দিক ভাট ফিরে আসবে, আনোয়ার সন্দীপ মান্ডি ফিরে আসবে, জিকসন ফিরে আসবে, এডমুন্ড, বিপিন, অবশ্যই তারা ফার্স্ট চয়েস হয়ে যাবে এসসি দিল্লি ম্যাচে, তো খুব একটা প্রবলেম হবে না। এবং এই যে সেট আপটা, যেটা মেন স্টার্টিং 11, তারা কিন্তু ওয়েল এনাফ রেস্ট পেয়ে যাবে, রিকভারি টাইম পেয়ে যাবে। সো এসসি দিল্লির এগেনস্টে ম্যাচটা কিন্তু একটা এনজয়িং ম্যাচ হতে যাচ্ছে, কারণ দিল্লি টিমটাকে আপাতত দেখে মনে হচ্ছে তারা অ্যাটাকটাকে মেন বেস করেছে তাদের, যে অ্যাটাক দিয়ে আমরা ম্যাচ জিতবো। উল্টো দিকে ইস্টবেঙ্গলের ডিফেন্স, আনোয়ার, সন্দীপ জয় এবং
হার্দিক যথেষ্ট ভালো, আপাতত তাদের বন্ডিং ভালো হয়ে গেছে, সেটা একটা ফাইট হবে। এবং ইস্টবেঙ্গলের অ্যাটাক সেই দিনকে কেমন খেলে সেটা হবে দেখার বিষয়, কারণ উল্টো দিকে এসে দিল্লিতে বেশ কিছু সিনিয়র এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান ডিফেন্ডার রয়েছে, বিদেশি প্লেয়াররা রয়েছে। সো ওভারঅল একটা এনজয়িং এবং একটা এন্টারটেনিং সেমিফাইনাল আমরা দেখবো 19 তারিখে। বাকি তোমাদের এই ম্যাচ নিয়ে আপাতত আজকে যে ইস্টবেঙ্গলের খেলা দেখলে সব কিছু নিয়ে কী মন্তব্য কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা আমার এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।